নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি। নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি নিয়ে কর্মসূচির অভিযোগ। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। যে বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। একবারের জন্য হলো পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। 31টির মধ্যে 26টি দলই পিআরের পক্ষে, দাবি মোহাম্মদ তাহেরের। পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরীতে প্রধান উপদেষ্টা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের সমমর্যাদা নিশ্চিতের আহ্বান। রাষ্ট্র নির্বাচনের প্রচার জমে উঠেছে। ব্যালট নম্বর নিয়ে ছুটছেন প্রার্থীরা। 70% ভোটার ক্যাম্পাসের বাইরে থাকায় ভোগান্তি। মাদারীপুরের শিবচরে সেতুর 35% কাজ শেষ হলো। অধিগ্রহণের টাকা বুঝে পাননি মালিকরা। নির্মাণ বন্ধ করালো এলাকাবাসী। গাজায় তীব্র স্থল অভিযান, আরও সেনা মোতায়েনের ঘোষণা ইসরায়েলের। 2 সপ্তাহের মধ্যে ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন নেতানিয়াহু। এবং চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে শুরু করল রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। 8 গোলের রোমাঞ্চে ড্র হল ডর্টমুন্ড জুভেন্টাসের ম্যাচ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবে ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ চায় না বিএনপি, এমন চর্চা ভয়ঙ্কর বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। পিআর পদ্ধতি নিয়ে জামায়াত সহ কয়েকটি দলের কর্মসূচির আলোচনা করে তারা বলেন, আলোচনার টেবিলে থাকা বিষয়ে আন্দোলন যৌক্তিক নয়। এ বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। প্রতিবেশী দেশের ইন্ধনে নির্বাচন বানচালে এসব কর্মসূচি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। রিয়াজ মোর্শেদের প্রতিবেদন। কয়েক মাস ধরেই জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি জানিয়ে আসছে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল। সবশেষ যুগপৎ আন্দোলনে নেমেছে তারা। এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্যপথে রাজপথে আন্দোলনের যৌক্তিকতা নেই। বিএনপি কোথাও পিআর চায় না বলেও স্পষ্ট করেন তিনি। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। যে বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধেরও বিপক্ষে বিএনপি। এটি ভয়ঙ্কর চর্চা হবে বলে সতর্ক করেন সালাউদ্দিন আহমদ। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। আর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, নির্বাচন ভণ্ডুল করতে পরাজিত শক্তির সঙ্গে আতাত করে নানা কর্মসূচি দিচ্ছে জামাত সহ কয়েকটি দল। এতে প্রতিবেশী দেশের ইন্ধন থাকতে পারে বলেও মনে করছেন তিনি। যারা এখন পিআর এর পক্ষে ওকালতি করছে তারা উপলব্ধি করতে পেরেছে যে জনগণ তাদেরকে ভোট দিবে না, অতীতেও দেয়নি, ভবিষ্যতে দিবে না। সুতরাং তারা এই নির্বাচনটি বিঘ্নিত করার জন্য আমাদের পাশের দেশ থেকে এই ষড়যন্ত্র করা হচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলার কথাও জানান বিএনপির এই নীতি নির্ধারকরা। পরবর্তী নির্বাচনে রিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কমপক্ষে একবারের জন্য হলেও জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার বিকালে ইউরোপীয় ইউনিয়নে ঢাকাস্থ দূতাবাসে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বৈঠকে জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ সময় 31টির মধ্যে 26টি দল পিআরের পক্ষে বলে দাবি করেন মোহাম্মদ তাহের। জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর এই মানসিকতা পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন। পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া,
এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাংবাদিক মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনে জেরা অনুষ্ঠিত হয়েছে আজ। তার জেরা শেষ হলে আজ একই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই জেরা করবে শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী। এর আগে গতকাল দুপুরের দিকে ট্রাইব্যুনালে আসেন নাহিদ। তবে এই মামলার তারকা সাক্ষী মাহমুদুর রহমানের জেরা সম্পূর্ণ না হওয়ায় ফিরে যান তিনি। গতকাল মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের সাক্ষ্য বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দুঃশাসনে যেন আর কোনোদিন ফিরে না আসে। এদিকে ট্রাইব্যুনাল 2-তে আসলে 6 মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। সাক্ষ্য দেবেন ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন জুলাই যোদ্ধা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি আমাদের জানাবেন সাক্ষ্য গ্রহণ কখন শুরু হতে পারে বা শুরু হয়েছে কিনা, বিস্তারিত তথ্যটি জানাবেন। স্নেহা, জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের নির্দেশদাতা শেখ হাসিনা যিনি ছিলেন, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে চলছে এবং সেই সাথে এই সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষের পর্যায়ে এবং শেষ পর্যায়ে কিন্তু তারকা সাক্ষ্য যারা দিবেন অর্থাৎ তারকা সাক্ষী অর্থাৎ মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম যিনি হচ্ছেন সর্বশেষ সাক্ষী, তাদের কিন্তু সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই সাথে একটা যদি বিষয় জানিয়ে দিতে চাই যে কালকে কিন্তু মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং জেরাও হয়েছে এবং আজকে যখন প্রথমে জেরা অনুষ্ঠিত হবে, পরবর্তীতে নাহিদ ইসলাম এসে আসলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিবেন এবং কালকে যখন নাহিদ ইসলাম এসেছেন তাকে কিন্তু ফেরত যেতে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, কারণ কালকেও আসলে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের কিন্তু জেরা শেষ হয়নি। আজকে জেরা যখন শেষ হবে, শেষ হওয়ার পরই আসলে নাহিদ ইসলাম আজকে সাক্ষ্য গ্রহণ দিবেন এবং তিনি কিন্তু সর্বশেষ সাক্ষী। এবং তিনি কালকে এসে যেটি জানিয়েছেন যে তিনি আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর আসলে সন্তুষ্ট যেভাবে বিচার কাজ চলছে এবং তিনি এটিও প্রত্যাশা করেছেন যে এই সরকার এবং পরবর্তী যখন নির্বাচিত সরকার আসবে তারা যাতে এই যে ফ্যাসিস্ট সরকারের যে দুর্নীতি বা যারা যে গণহত্যা গুম খুন যেটি ঘটিয়েছে তাদের দ্বারাও কিন্তু এই যে বিচার ব্যবস্থা সেটি হচ্ছে কায়েম হোক। এবং তিনি বলেছেন এবং আরেকটা যেটি বিষয় জানিয়ে দিয়েছেন, মাহমুদুর রহমান কিন্তু কালকে যেহেতু সাক্ষ্য গ্রহণ ছিল প্রথম দিকে, তখন কিন্তু তিনিও বলেছেন যে আসলে এই ফ্যাসিস্ট সরকার যাতে কোনোভাবে এমনভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা করা উচিত যেখানে আসলে এরকম কোনো সরকার আসলে ফ্যাসিস্ট হয়ে না আসতে পারে। আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আজকে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর যে মামলা, সেই মামলা কিন্তু আজকে দ্বিতীয় দিনে সাক্ষ্য অনুষ্ঠিত হবে। কিন্তু স্নেহা, একটি যেটি বিষয় আমি আপনাকে বলতে চাই যে এখানে কিন্তু একজন পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল হক তিনি কিন্তু রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন ট্রাইব্যুনালে। সেই যে ট্রাইব্যুনাল এটির কি আদেশ দিয়েছেন সেটি কিন্তু এখনো বলা হয়নি, হয়তোবা সেটিরও আসলে আদেশ আজকে আসতে পারে। তো এখন পর্যন্ত 2 মামলার কোনো মামলারই সাক্ষ্য গ্রহণ আসলে শুরু হয়নি। 10:30টার দিকে ট্রাইব্যুনাল 1-এ আসলে বিচার কার্য শুরু হবে এবং ট্রাইব্যুনাল 2-এ হচ্ছে 11:30টার দিকে আসলে বিচার কার্য শুরু হবে। যখন বিচার কাজ শুরু হবে, সাক্ষ্য গ্রহণ শুরু হবে, তখন আসলে সাক্ষ্যে আসলে এই যে তারকা সাক্ষীরা আসলে কি কি বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং কি কি তথ্য আসলে এই যে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে উঠে আসছে সেগুলো আসলে আমি আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানবতা বিরোধী মামলার শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আমরা শুনছিলাম তার বিস্তারিত। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের সমান মর্যাদা ও সব মতের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে চান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব। আর জানাচ্ছেন সাইফুল রিপন। শুভেচ্ছা জানাচ্ছি। মঙ্গলবার বেলা 11টায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রস্তুতির খোঁজ খবর নেয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক।
শারদীয় দুর্গাপূজার সময় জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে থাকবেন জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অগ্রিম শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। আগে থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম, আবার সুযোগ খুলে পরবর্তীতে আরেকদিন আসবো। জাতিকে একটি অটুট পরিবারের মতো দাঁড় করানোই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে, একবার তালিকা করে দিয়ে দিয়েছে আমার প্রাপ্য কি। কাজে যত কথাই বলি, সবচেয়ে বড় কথাটা বলবেন, আমি নাগরিক, আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে। ওইটাতে যদি না দাঁড়ান, বাকিগুলোতে বড় সুবিধা হয় না। নানা কথার মার পেছে এদিক ওদিক করে ফেলে, এটাতে এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা। নিজেরা বিভক্ত হয়ে গেলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যেতে হবে বলে শঙ্কা জানান প্রধান উপদেষ্টা। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে, সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে নির্ধারিত সময়ে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি আরও স্পষ্ট করেন, নির্বাচন শেষে তিনি নিজের আগের কাজে ফিরে যাবেন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার ভিডিও কনফারেন্সের আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের নেতৃত্বের প্রশংসা করেন জর্জিয়েভা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার জমে উঠেছে। প্রার্থীরা ব্যালট নম্বর নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। তবে 70% ভোটার ক্যাম্পাসের বাইরে থাকেন, যা ভোগাচ্ছে প্রার্থীদের। ভোট উৎসব মুখর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিয়েছে নানা উদ্যোগ। কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা জমজমাট হলেও অনাবাসিক ভোটার নিয়ে কিছুটা বেকায়দাই প্রার্থীরা। রাকসুর মোট ভোটারের 70% থাকেন ক্যাম্পাসের আশেপাশের মেসে। তাদের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের। মাত্র 30% হলো আপনার আবাসিক এবং 70%-এর উপরে গিয়ে তারা অনাবাসিক। এক্ষেত্রে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। ছাত্রাবাসগুলোতে তো আমরা যেতে পারতেছি সরাসরি, ছাত্রীনিবাসগুলোতে আমাদের প্যানেলের যারা নারী শিক্ষার্থী আছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করতেছি। এভাবে আমরা সবার কাছে পৌঁছাচ্ছি ইনশাআল্লাহ। আমরা প্রচারণায় নেমেছি, আমরা কিন্তু সময় ভাগ করে নিয়েছি। এই সময়টা ক্যাম্পাসে, এবং আমরা জানি যে ক্যাম্পাসের এই 9টা থেকে 5টা এই মুহূর্তে অনাবাসী শিক্ষার্থীরা বেশি থাকে। একাডেমিক ভবনগুলোর বাইরে আমরা আমাদের প্রচারণার একটা ব্যবস্থা করছি এবং আশেপাশে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেই জায়গাগুলোতে শিক্ষার্থীরা একটা সময় বসে আড্ডা দেয়, গল্প করে, সেই জায়গাগুলো আমরা ফোকাস করে আগাচ্ছি। ভোট উৎসব মুখর করতে নেওয়া হচ্ছে চতুর্মুখী নিরাপত্তা। ভোটের 2 দিন আগে থেকে ছাত্র কার্ড ও পাস ছাড়া ক্যাম্পাসে প্রবেশাধিকার থাকছে সংরক্ষিত। পাশাপাশি মোতায়েন থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর 1,500 সদস্য। সব মিলিয়ে এ পর্যন্ত আমাদের যে এস্টিমেশন, প্রায় 1000 তো হবে না, সব মিলে 1500, মিনিমাম 1500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দরকার। ভোট গ্রহণ শেষে মেশিনে গণনা হবে। রাতের মধ্যেই চেষ্টা থাকবে ফল দেওয়ার। আর ভোট গণনা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। মোট 9টা বিল্ডিংয়ে 17টা সেন্টার করেছি এবং সব মিলিয়ে আমাদের বুথের সংখ্যা আছে 990টা। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট। রাকসুর ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। নিজেদের প্রতিনিধি বাছাইয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন 28,905 জন শিক্ষার্থী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।
বরগুনায় বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ, আপনি আমাদের জানাবেন প্রতিদিন কতজন ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হচ্ছে, আর কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ বা ডাক্তাররা? অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর হাসপাতালে। আপনি জানেন যে বরগুনায় প্রতিদিনই ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর মিছিলও বাড়ছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, বরগুনায় জুনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শুরু হলেও আগস্টে এসে কিন্তু সেটি কিন্তু কমতে শুরু করেছিল, কিন্তু সেপ্টেম্বরের শুরুতে আমরা যেটি দেখেছি আবারও কিন্তু আশঙ্কাজনক হারে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমি যদি 24 ঘন্টার একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় 24 ঘন্টায় 66 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে এবং এর মধ্যে বরগুনার বিভিন্ন হাসপাতালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং আউটডোরে কিন্তু জ্বর নিয়ে রোগীর সংখ্যাও কিন্তু প্রতিদিন ভিড় করছেন এবং রোগীদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে যে আসলে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকার কারণে কিন্তু তারা ভোগান্তির মধ্যে পড়ছেন। বরগুনার সদরের বিভিন্ন উপজেলায় কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন 137 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে 94 জন কিন্তু বরগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও বরগুনায় জুন থেকে আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত যে 6774 জন রোগী বরগুনা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এবং এছাড়াও 47 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এছাড়া বরগুনায় আমরা রোগীদের সাথে কথা বলেছি এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। বরগুনার যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে আইসিইউর সুবিধা না থাকার কারণে উন্নত চিকিৎসা নেবার পথে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিন্তু প্রতিদিন মারা যাচ্ছে এবং মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।